আচ্ছা, এটাও যেমন বিস্ময় যে একজন মুখ্যমন্ত্রী আচরণ করেছেন যা নজিরবিহীন। এটাও বিস্ময় যে মুখ্যমন্ত্রীকে করার সুযোগ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের প্রতিনিধিরা কি করে দিলেন। ভাবতে পারেন যে বুদ্ধদেব ভট্টাচার্য দরজা খুলে ইডি তদন্তের মাঝখানে ঢোকা একটা ফাইল নিয়ে বেরিয়ে এসে মিডিয়াতে আবার তাদের বিপক্ষে চুরির অভিযোগ করছেন? জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, কেউ, এবং আমি এখনো ভারতবর্ষের যারা মুখ্যমন্ত্রী আছেন রাজনৈতিকভাবে তাদের হুম। সাথে আমাদের পার্থক্য আছে। সব থেকে ছাপিয়ে বিচারপতি উঠে যাচ্ছে শুনানি ছেড়ে, বলছে এই বিশৃঙ্খল পরিবেশে শুনানি হতে পারে না। সঞ্চারণটা হয় ধীর গতিতে, হুম। সংক্রমণটা হয় দ্রুত গতিতে। এই দ্রুত গতিতে সংক্রমণেরই ফলশ্রুতি আজকে বিচার আদালত ব্যবস্থার এই অবস্থা। আদালতে 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 কারণ আদালতে টিএমসি, অন্য চলে গেলে আইটিসি। একটা দলের দুটো নাম নেই, একটা রেজিস্ট্রেশন এক নামে আর প্রচার হচ্ছে এক নামে। কারণ টিকি বাধা আরএসএসের কাছে যে ওখান থেকে টিএমসির নাম না থাকলে তার অবস্থান থাকবে না। বাংলার রাজনীতির সমৃদ্ধশালী ইতিহাসে এমন অনেক উত্থান পতন, সুখ দুঃখর গল্প আমরা দেখেছি, যেগুলো হয়তো বঙ্গ রাজনীতির সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে আজ থেকে ১০০ বছর পরে জড়িয়ে থাকবে। কিন্তু কালকে যে নজিরবিহীন জিনিস আমরা দেখলাম, তা ইতিহাস কিভাবে মূল্যায়ন করবে নিঃসন্দেহে প্রশ্ন উঠে যায়। মুখ্যমন্ত্রী ঢুকে গেলেন ইডি তদন্তের মাঝে, খালি হাতে ঢোকা মুখ্যমন্ত্রী বেরিয়ে এলেন সবুজ ফাইল নিয়ে। নজিরবিহীন, চমকপ্রদ, বিস্ময়কর, জানি না কিভাবে দেখছেন পুরো ঘটনাটি। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন বাম নেতা রবীন দেব। রবীনবাবু, দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ার, এই রকম ঔদ্ধত্যপূর্ণ আচরণ, তাও আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে, এক্সপেক্ট করেছিলেন বা দেখেছিলেন? এখন ছোটবেলায় আমাদের যারা শিক্ষক তারা শেখাতেন যে বলে আগে কচু কাটা শেখো, তারপরে মানুষ কাটবে। মমতা ব্যানার্জি এই ধরনের একটার পর একটা অপরাধ করতে করতে গতকাল 8ই জানুয়ারি যে কাজ করলেন একটা লক্ষ্মীবারে, সেটা বাংলার কাছে একটা কালো দিন। রাজনীতি, সমাজ, সভ্যতা কোনো নিরিখে এই ধরনের আচরণ কোনো একটা সরকারের প্রধানের এটাকে বরদাস্ত করা যায়। কিন্তু মুশকিল হচ্ছে যাদের কাছ থেকে ফাইল ছিনতাই করলো তারা এত পাওয়ারফুল। আমাদের কাছে এটাও যেমন বিস্ময় যে একজন মুখ্যমন্ত্রী আচরণ করেছেন যা নজিরবিহীন। এটাও বিস্ময় যে মুখ্যমন্ত্রীকে করার সুযোগ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের প্রতিনিধিরা কি করে দিলেন। এবং তিনি ঘোষণা করলেন এক জায়গায় লাউডন স্ট্রিটে জৈনের বাড়ি থেকে ঘোষণা করলেন আমি যাচ্ছি 5 নম্বর সেক্টরে আইপ্যাকের অফিসে। এত সময় পেল, তাতেও সেখানে কোনো প্রোটেকশন নেওয়া হলো না, সেখানে গিয়ে একই কাজ করলেন। সুতরাং এই যে একজন অপরাধ করলেন আরেকজন অপরাধ করতে দিলেন। ছোটবেলায় শিখেছি অন্যায় যে করে অন্যায় যে সহে, আর এখানে সহে না, শুধু অন্যায় করার সুযোগ যে দিলেন, যিনি দিলেন, যারা দিলেন তাদেরও যেমন মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। আপনি যখন শুরুতেই বললেন যেটা শতাব্দীর কাছে বিশ্লেষণের জন্য উপহার দিলেন, তেমনি মুখ্যমন্ত্রীকেও অনেকে বিশ্লেষণ করবেন, গবেষণা করবেন যেটা কি করে করলেন। তেমনি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তাদের সম্পর্কেও এরকম বিশ্লেষণ হবে, কি করে করার সুযোগটা তৈরি করে দিলেন একবার না দুবার। আপনি কখনো বারবার মুখ্যমন্ত্রী শব্দটি প্রয়োগ করছেন, আপনি আপনার রাজনৈতিক কেরিয়ারে বহু মুখ্যমন্ত্রী তো দেখেছেন। কোনোদিন ভাবতে পারেন যে বুদ্ধদেব ভট্টাচার্য দরজা খুলে ইডি তদন্তের মাঝখানে ঢোকা একটা ফাইল নিয়ে বেরিয়ে এসে মিডিয়াতে আবার তাদের বিপক্ষে চুরির অভিযোগ করছেন? দেখুন, সবটাই বললাম তো
যে না, বুদ্ধবাবু উনি করতে পারতেন কখনো না না কি মনে হয়? মুখ্যমন্ত্রী তো করার কোনো প্রশ্নই না, ভাবনার কোনো প্রশ্নই নেই, ভাবনার অবকাশ নেই। ভাবতেই পারতেন না বুদ্ধদেব বুদ্ধবাবু। বাবু বা আমি আরো আরো এগিয়ে বলবো প্রফুল্ল ঘোষ, তারপরে বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র সেন, সিদ্ধার্থ শঙ্কর হুম, রায়, এবং সিদ্ধার্থ শঙ্কর রায়ের বিরুদ্ধে আমার অনেক অভিযোগ আছে, হুম, কিন্তু সিদ্ধার্থ শঙ্কর রায়, অজয় মুখার্জি, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, কেউ, এবং আমি এখনো ভারতবর্ষের যারা মুখ্যমন্ত্রী আছেন রাজনৈতিকভাবে তাদের হুম। সাথে আমাদের পার্থক্য আছে, অনেক প্রশ্নের সমালোচনা আছে, অনেক বিষয়ে মতবিরোধ আছে, কিন্তু এই ধরনের ঘটনা, একজন যেখানে মূল কথাটা সংবিধানের নামে প্রথম এমএলএ হিসাবে শপথ নিতে হয়, প্রার্থী হতে শপথ নিতে হয়, মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে হয়, মান্যতা হুম, দেবে বলে মাঝে মাঝে তিনি একবার সংবিধান নিয়ে ঘুরেছেন, হুম, তো তিনি এই কাজ কি করে করলেন? তাহলে অধঃপতন কোথায় ঢুকছে? তিনি এতদিন ধরে বললেন এসআইআর না, আমি করতে দেব না আমি থাকতে, হুম, আমার জীবদ্দশায়। হুম। তো তিনি বেঁচে আছেন এই কারণে যে এই ধরনের একটা ঘটনা, এই ধরনের একটা দুঃসময়, এই সময় দুর্দিন, একটা কালো দিন মানুষের সামনে প্রত্যক্ষ করার জন্য। না, আজকে কলকাতা হাইকোর্টে যেটা হয়েছে সেটাও তো সবকিছুকে ছাপিয়ে বিচারপতি উঠে যাচ্ছে শুনানি ছেড়ে, বলছে এই বিশৃঙ্খল পরিবেশে শুনানি হতে পারে না, পরে ডেট দিচ্ছে, এবং বিচারপতি অনুরোধ করছেন প্লিজ এজলাস সেরে আপনারা চলে যান, এই মামলার সঙ্গে যারা জড়িত তারা থাকুন। কেউ বেরোলেন না, বিচারপতি উঠে চলে গেলেন। এখন ড্রেনের জলের গতি হচ্ছে তলার দিকে, যখন একটা অবনমন চলতে থাকে, অবনতি চলতে থাকে, আপনি ড্রেনের জলকে উপরের দিকে আনতে পারবেন? সেটা অন্য ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তো এখানে হচ্ছে যেভাবে একটা মুখ্যমন্ত্রী, যিনি রাজ্যের প্রধান, প্রশাসনের প্রধান, তিনি এত বিজ্ঞাপন পেলেন, অনেক বিশেষণে ভূষিত হয়েছে, হুম, কালকের বিশেষণটা উনি যেভাবে আবাহন করলেন, এবার অনেকেই তো এর ব্যাপারে আগ্রহী। একটা কথা আছে না, যে আমি সবসময় বলি, ভালোটা সঞ্চারিত হয় আর খারাপটা সংক্রামিত হয়। সঞ্চারণটা হয় ধীর গতিতে, হুম। সংক্রমণটা হয় দ্রুত গতিতে। এই দ্রুত গতিতে সংক্রমণের ফলশ্রুতি আজকে বিচার আদালত, ব্যবস্থার এই অবস্থা। আদালতে, কারণ আদালতে আজকে নয়, আপনি 2 বছর আগের হুম, 9ই আগস্ট ভাবুন, right, সেই অভয়ের কথা ভাবুন, কি করে রাজ্যের মামলা সুপ্রিম কোর্টে নিয়ে নিল সুমোটো, right. নিয়ে বরফ চাপা করে আবার দিল, হাইকোর্টে চলে এলো। আবার হাইকোর্টে চলে এলো। এইসব কেন করতে পারে? সুতরাং প্রত্যেকটি একই সূত্রে বাঁধা। আমরা যখন বলেছিলাম অনেকেই বিশ্বাস করেননি যে 1996 সালে সারা দেশে টিএমসির জন্ম, আর 11 নম্বরে যাচ্ছে তাহলে। চলো। 1996 সালে 29শে মার্চ তামিল মানিলা কংগ্রেস নামে টিএমসির জন্ম। আর পশ্চিমবাংলায় টিএমসি একটা বাংলা শব্দকে বিভাজন করে জন্ম নিয়েছে, হুম, কারণ টিএমসি ওখানে জন্ম, হুম, তামিল মানিলা কংগ্রেস, তিনটে শব্দ আলাদা। আর এখানে জন্ম তৃণমূল কংগ্রেস, তৃণমূল তো একটা শব্দ বাংলায়। উনি বাংলা বিভাজনের কথা বলেন, বাংলার মানে সম্মান রক্ষা করার জন্য তিনি শপথ নেন। তো কালকে যা করলেন এটাও অসম্মান, তেমনি তার দলের নামটাও যে রেখেছেন তা তো, এবং একটা দলের দুটো নাম আর ভারতবর্ষে কারণ নেই। right. এখানে টিএমসি, হুম, অরুণাচলে গেলে আইটিসি, right. একটা দলের দুটো নাম নেই, একটা রেজিস্ট্রেশন এক নামে আর প্রচার হচ্ছে এক নামে, কারণ টিকি বাধা আরএসএস এর কাছে, যে ওখান থেকে টিএমসির নাম না থাকলে তার অবস্থান থাকবে না। সুতরাং এই যারা করতে পারে, তারা এই ধরনের একটা ব্যবস্থা, আপনি শুনুন, শুধু ইডিকে অবজ্ঞা করা, ইডিকে এরকম ভাবে মূল্যহীন করে তোলাটা, এটা কয়েকজন অফিসারের নয়, একটা আধিকারিক মূল্যহীন করলেন তা নয়, এটা হচ্ছে গোটা ব্যবস্থা সম্পর্কে মানুষের মধ্যে যে অনীহা, মানুষ সম্পর্কে অনাস্থা, এটা তৈরি করার যে বিভীষিকাময় পরিণতি, এটা ভেবে রাখাটা বোধহয় জরুরি হয়ে দাঁড়িয়ে। অবশ্যই অধঃপতন অবনমন যখন হয় সর্বক্ষেত্রে হয়। আজকে হাইকোর্টের এই নজিরবিহীন দৃশ্য হয়তো সেই অবনমনেরই আরো একটি ধাপ। শেষ কোথায় কেউ জানে না, সময় সব জবাব দেবে, ইতিহাস সবকিছুর মূল্যায়ন করবে। রবীন্দ্রদেব যেমন বললেন কালকের ঘটনা 100 বছর পর ইতিহাস কিভাবে মনে রাখবে, জানার জন্য হয়তো
অপেক্ষা ছাড়া আমাদের কাছেও আর কোনো অন্য উপায় নেই।